This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামীকাল সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় সেপ্টেম্বরে শুনানি শেষে রায় রিজার্ভ করেছিল আদালত। আপডেট নেব, ডিটেইলস জানবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, দেখো, আগস্ট মাসে টানা 4 দিন এই মামলার শুনানি চলে এবং সেপ্টেম্বরে এসে এই মামলার শেষ শুনানি হয় 25শে সেপ্টেম্বর এবং সেই সময় বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ এই মামলার রায় রিজার্ভ করেছিল। যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে এর আগে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এবং পরবর্তী ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট দু ক্ষেত্রেই যারা এই ক্ষেত্রে কর্মচারী সংগঠন তাদের পক্ষে রায় দিয়েছিল, অর্থাৎ দিয়ে দিতে হবে। এবং পরবর্তী ক্ষেত্রে যখন এই মামলা সুপ্রিম কোর্টে আসে তখন এই স্টেটের ট্রাইব্যুনাল এবং তার পাশাপাশি অপর দিক থেকে কলকাতা হাইকোর্টের নির্দেশকেই কার্যত মান্যতা দিয়েছিল সুপ্রিম কোর্ট, বলেছিল 25% দিয়ে 6 সপ্তাহের মধ্যে দিতে হবে। কিন্তু রাজ্য সরকার তারা এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আবারও তারা সুপ্রিম কোর্টে আসে এবং তারা বলে যে তাদের 6 মাস সময় দরকার, কারণ এখন রাজ্যের তহবিলে টাকা নেই। এবং সেই বিষয়টিকে নিয়ে আবার নতুন করে শুনানি শুরু হয় এবং আপাতভাবে সেই মামলা রিজার্ভ করা হয়েছে। স্বাভাবিকভাবেই ভোটের আগে এবারে সুপ্রিম কোর্টের রায় কি হয় নজর থাকবে সেদিকে। এবং খুব তাৎপর্যপূর্ণভাবে এমন একটি দিনে এই রায় আসছে যেদিনকে স্টেট বাজেট রয়েছে। স্বাভাবিকভাবেই ভোট অন অ্যাকাউন্ট হলেও রাজ্য সরকার নতুন কিছু ঘোষণা করতে পারে এবং সেদিনই এই সুপ্রিম কোর্টের এই রায় আমাদের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ জ্যোতির্ময়। আমাদের বহু প্রতীক্ষিত যে ডিএ মামলার রায় সকাল 10:30টায় প্রকাশ পেতে চলেছে। আমরা এই 8:30টার সময় আমরা তা জানতে পারলাম। স্বাভাবিকভাবে আপনারা জানেন যে দিল্লি সুপ্রিম কোর্টে এই মুহূর্তে আমরা উপস্থিত থাকতে পারবো না এবং আমাদের যে আইনজীবী তারাও বলেছে, কারণ যে লাইভ স্ট্রিমিং হবে সেই লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমেই আমরা আগামীকাল যে ডিএ মামলার রায় কি ঘোষণা হতে চলেছে তা আমরা দেখতে পাবো বা শুনতে পাবো। তাই আমরা আমাদের বহু প্রতীক্ষিত যে ডিএ মামলার রায় আগামীকালই কি হতে চলেছে তা আপনারা সকলেই জানতে পারবেন। মনে করি যে ডিএ কর্মচারীদের অধিকার, আমি আশাবাদী যে আগামীকাল সুপ্রিম কোর্টের এই রায় কর্মচারীদের পক্ষে যাবে, তাদের ডিএ তারা পাবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যিনি 10,000 কোটি টাকা দিতে চাইছিলেন না তাকে সুপ্রিম কোর্ট বাধ্য করবে কান ধরে 40,000 কোটি টাকা দেবার। কর্মচারীদের অধিকার, আমরা মনে করি সেই কর্মচারীদের অধিকার থেকে তাদের বঞ্চিত করা উচিত নয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দৌড়ে আসছেন আজকে এসআইআর নিয়ে, অথচ যখন কর্মচারীদের বিষয়ে ওঠে, যখন 26,000 চাকরি চলে যায় তখন কিন্তু তাকে আর কোর্টে আসতে দেখা যায় না। রাজ্য নির্বাচন কমিশনের সংঘাত আরও চরমে। মুখ্যমন্ত্রী যেদিন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সওয়াল করলেন সেদিনই মুখ্য সচিবকে কড়া চিঠি নির্বাচন কমিশনের এবং মুখ্য সচিবকে সেই চিঠি দিয়ে নির্বাচন কমিশন কি জানিয়েছে জানবো ডিটেইলস আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর থেকে। শ্রাবন্তী, দেখো, পরপর দুটো ঘটনা। একটা সরাসরি একেবারে বলা হলো যে যারা আইএএস আইপিএস পদমর্যাদায় রয়েছেন যে লিস্ট কমিশন পাঠিয়েছে সেই লিস্ট বদল করা হবে না। আবার সন্ধ্যেবেলা আরেকটা চিঠি দেওয়া হয়েছে, সেখানে সরাসরিভাবে এটা জানানো হয়েছে যে রাজ্য সরকারের যে ভূমিকা সেটাতে যথেষ্ট অসন্তুষ্ট কমিশন। তার কারণ হচ্ছে রাজ্যের নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করেছে রাজ্য সরকার। আর যেখানে এখনো পর্যন্ত যে বসিরহাট বিডিও এবং এআরওর বিরুদ্ধে অ্যাকশন নেবার কথা বলা হয়েছিল, সেখানে রাজ্য সরকার একটা চিঠি দিয়ে জানিয়েছিল যে কেন লঘু পাপে গুরুদণ্ড। এই চিঠিতে একেবারেই খুশি হয়নি কমিশন। কমিশনের বক্তব্য হচ্ছে যে এখানে শীর্ষ আদালতের নির্দেশ রয়েছে, কমিশনের নির্দেশ মানতে হবে, সেখানে কেন সেটা মানা হচ্ছে না এই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং দ্রুততার সাথে এর ব্যাপারে উত্তর দেওয়ার কথা বলা হয়েছে। 9ই ফেব্রুয়ারি বিকেল 3টের মধ্যে যাবতীয় রিপোর্ট জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন। এই মুহূর্তে আরো একটা খবরের দিকে নজর রাখা যাক। নির্বাচন কমিশনের নির্দেশ মতো ভোটের প্রশিক্ষণে যেতেই হচ্ছে 15 জন আইএএস কে। 26-এর বিধানসভা নির্বাচনে ভিন রাজ্যের পর্যবেক্ষক নিয়োগের জন্য রাজ্যের কাছে 15 জন আইএএস কে দিল্লিতে প্রশিক্ষণের জন্য ডাক কমিশনের। প্রশাসনিক সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে জানবো দীক্ষার থেকে। দীক্ষা, দেখো, রাজ্য সরকার মুখ্য স্বরাষ্ট্র সচিব সহ
বিভিন্ন দপ্তরের যে প্রধান সচিব রয়েছে তাদেরকে বাদ দিয়ে বাকি সচিবদের জন্য একটা তালিকা পাঠিয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন সেটা বাতিল করে নাকচ করে দেয় এবং যে তালিকা ছিল সেটাই তারা বহাল রাখে। পরবর্তী ক্ষেত্রে আমরা জানি মুখ্য সচিবের তরফ থেকে আর একটা চিঠি পাঠানো হয়েছিল যে অন্তত স্বরাষ্ট্র সচিবকে যাতে এখান থেকে রেহাই দেওয়া হয়, কারণ স্বরাষ্ট্র সচিব যদি ব্রিফিং এ যান এবং পরবর্তীকালে অন্য রাজ্যের অবজারভার হিসেবে যান, সেখানে তার এই রাজ্যের স্বরাষ্ট্র সচিব হিসেবে গেলে সেখানে অনেকটাই ক্ষতি হয়ে যাবে। কিন্তু তার সত্ত্বেও যেহেতু নির্বাচন কমিশন যেতে বলেছে, তাই অলরেডি আমরা জানি যে আইপিএস যারা তারা ইতিমধ্যে দিল্লি পৌঁছে গিয়েছেন এবং যারা IAS রয়েছেন অর্থাৎ আমলা স্বরাষ্ট্র সচিব সহ তারা আগামীকাল যাবেন, কারণ 6 তারিখে তাদের ব্রিফিং রয়েছে দিল্লিতে। এবং পরবর্তী ক্ষেত্রে যেটা রাজ্য সরকার সূত্রে আমরা জানতে পারছি বা প্রশাসনিক সূত্রে জানতে পারছি, ব্রিফিং এ সকলে গেলেও পরবর্তী ক্ষেত্রে অন্য রাজ্যে ভিন রাজ্যে কেন্দ্রীয় অবজারভার হিসেবে তারা যাবেন কিনা সেটা পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। কিন্তু আপাতত যে ব্রিফিং এর জন্য 5 এবং 6 তারিখ ধার্য করা হয়েছে সেখানে সকলেই যাচ্ছেন। বেশ, ধন্যবাদ। এই মুহূর্তে আরো একটি খবর দিই আপনাদেরকে। হুমায়ুনের সঙ্গে কথা বলায় সেলিমের ভূমিকায় প্রশ্ন সিপিএম এর বৈঠকে। হুমায়ুনের সঙ্গে আসন সমঝোতার প্রশ্ন নেই, উঠে এসেছে সিপিএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে। এই বৈঠকে ঠিক কোন কোন বিষয়গুলো উঠে এসেছে জানবো আমাদের প্রতিনিধি প্রদীপ্তর থেকে। প্রদীপ্ত, দেখো, বুধবার প্রায় 5 ঘন্টার বৈঠক চলে সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর, এবং সেখানে মোহাম্মদ সেলিম দিন কয়েক আগে হুমায়ুন কবিরের সঙ্গে যে বৈঠক করেছিলেন তা নিয়েই প্রশ্ন তোলেন রাজ্য সম্পাদক মণ্ডলীর অধিকাংশ সদস্য। যদিও মোহাম্মদ সেলিম পরিস্থিতি সামাল দেন যে এই বলে যে তিনি কোনো কমিটমেন্ট করেননি। একই সঙ্গে তিনি এই কথা বলেন যে কতগুলো কৌশলগত কারণেই হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলার প্রয়োজন ছিল এবং তিনি বারংবার কথা বলতে চাইছিলেন, সে কারণেই তিনি কথা বলেছিলেন। যদিও এই ব্যাখ্যাতে খুশি নয় সম্পাদক মণ্ডলীর অধিকাংশ সদস্য, তার কারণ তাদের বক্তব্য এই ধরনের বৈঠকের ফলে ভোটারদের কাছে একটা ভুল বার্তা গিয়েছে এবং এই ভোটের আগেই এই ধরনের আলোচনার কি প্রয়োজন ছিল তা নিয়েও অনেকে প্রশ্ন তোলেন। একই সঙ্গে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে যে বিরোধীদের জোট হবে কি হবে না তা নিয়েও চর্চা হয় এদিনের বৈঠকে, এবং সেখানে মোটামুটি একটা বিষয় নিশ্চিত হয়েছেন অনেক সদস্য যে কংগ্রেসের সঙ্গে এবারে জোটের সম্ভাবনা কম হচ্ছে। সে কারণেই তারা ISF এর সঙ্গে জোট করেই এগোতে চান এবং আগামীকাল বৃহস্পতিবার বামফ্রন্টের বৈঠক রয়েছে, সেখানেও এই বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ প্রদীপ্ত। মোহাম্মদ সেলিম ও হুমায়ুন কবির বৈঠক নিয়ে দরজার মাঝে বৃহস্পতিবার বৈঠক রাজ্য বামফ্রন্ট নেতৃত্বে। দুপুর 3টে আলিমুদ্দিন স্ট্রিটে বৈঠক হওয়ার কথা, নজরে এদিনের বৈঠক। হুমায়ুনের সঙ্গে কেন বৈঠক? শরিকদের এই প্রশ্নের মুখে পড়তে পারেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সিপিআই RSP ফরওয়ার্ড ব্লকের তরফে এই বিষয়ে প্রশ্ন তোলা হতে পারে। নিজেদের কোটা থেকে আসন ছাড়তে নারাজ বাম শরিকরা। সূত্রে খবর, বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর কাছে সে কথাই স্পষ্ট করতে পারে শরিক দলগুলো। পরে খবরে আসি। প্রায় 400 জনের বাবা একজনই। নানুরে SIR এই চাঞ্চল্যকর তথ্য, বাদ নেই মেমারিও। সেখানেও এক পরিচারিকার নামের সঙ্গে 275 জনের নামের লিঙ্ক। সুপ্রিম কোর্টে কমিশন হলফনামা জমার পরই অন্তর্তদন্তে TV9 বাংলা। যত কাণ্ড SIR-এ, একজনের 389 জন সন্তান। এবার নানুরের ষষ্ঠী রানী সাহার সঙ্গে ভোটার তালিকায় 389 জনের লিঙ্কের হদিশ মিলল। অথচ কিছুই জানে না ষষ্ঠী রানীর পরিবার। প্রায় 20 বছর আগে প্রয়াত হয়েছেন ষষ্ঠী রানী। তার সঙ্গেই ভুরি ভুরি নাম লিঙ্ক করিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ। নেপথ্যে কারা? কেউ বলে না, আমি কিছু বলি না, এত আত্মীয় কোথাও পাবে না। আমি তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিজেপি। এই বীরভূমে যা রেজাল্ট দেখেন, এই যে তৃণমূল যে জেতা দেখেন, এটা তো 1 নম্বর ভোট করতে দেয় না, করেও যে কত ফেক ভোটে এখানে তৃণমূল জেতে তার জল জ্যান্ত উদাহরণ। গোটা কাণ্ডে কমিশনের ঘাড়ে দায় চাপিয়েছে তৃণমূল। নির্বাচন কমিশন বিজেপির কথায় বেআইনিভাবে বিজেপিকে জেতানোর জন্য নোংরামি করছে। বর্ধমানের মেমারির রাধাকান্তপুরেও একই কাণ্ড। SIR-এ নমিতা হাজরার নামের সঙ্গে 275 লিঙ্ক। অথচ কিছুই জানেন না নমিতার শ্বশুরবাড়ির লোকজন। স্বামীর মৃত্যুর পর নাকি গ্রাম ছেড়েছেন নমিতা। এক মেয়ে আছে যার বিয়েও হয়ে গেছে। কলকাতায় পরিচারিকার কাজ করে দিন গুজরান করেন নমিতা। যারা স্থানীয় মানুষজন তারা যেটা জানাচ্ছেন যে এই ঘটনা শুনে তারা কিন্তু স্তম্ভিত হয়ে গেছেন। প্রথমে যোগাযোগ হয়নি, আসিও নি, আসছে থেকে সেই ফর্ম জমা দিয়ে চলে গেল, সেদিকে আসিও নি। ও অনেকদিন পর পর আসে, ওর লোকের বাড়ি কাজ করে।
বাসন মাজে না রান্না করে না কি করে সেটা বলতে পারছি না অনেক দিন থেকে। বিষয়টা আমরা তো কোনো কিনারা করতে পারছি না। এটা বললে তো একমাত্র বিএলও বলবে, কিন্তু বিএলও তো কোনো সদুত্তর দিতেই পারলো না, বলছে আমার এখানে কোনো এরকম তথ্য নেই। এত ভোটারের অভিভাবক মাত্র একজনই, আদৌ কি তা সম্ভব? কমিশন তত্ত্ব তালাশ করতেই ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে। হিমাদ্রি মণ্ডল ও মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। হাওড়ার জগৎবল্লভপুরে অগ্নিকাণ্ড, বরগাছিয়া লেভেল ক্রসিং রেলগেটের কাছে ভয়াবহ আগুন, ভস্মীভূত বেশ কয়েকটি দোকান। ঘটনাস্থলে পৌঁছে জগৎবল্লভপুর থানার পুলিশ। কিভাবে আগুন লাগলো সেটা এখনো স্পষ্ট নয়। ছবি দেখছেন সেই মুহূর্তে। ভস্মীভূত বেশ কয়েকটি দোকান, হাওড়ার জগৎবল্লভপুরের অগ্নিকাণ্ড, বরগাছিয়া লেভেল ক্রসিং রেলের গেটের কাছেই ভয়াবহ আগুন, বেশ কয়েকটি দোকান ভস্মীভূত হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ। কিভাবে আগুন সেটা এখনো স্পষ্ট নয়। আগামীকাল বিধানসভায় পেশ হতে চলেছে ভোট অন অ্যাকাউন্ট। দুপুর 12:30টায় বক্তব্য রাখবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুপুর 2:30টায় পেশ করা হবে ভোট অন অ্যাকাউন্ট। বিধানসভা ভোটের আগে এটি রাজ্য সরকারের শেষ বাজেট। নির্বাচনের আগে রাজ্য সরকারের গ্রুপের তাস হতে পারে লক্ষ্মীর ভান্ডার। ভাতার পরিমাণ কি বাড়বে? বকেয়া ডিএ নিয়ে কি থাকবে কোনো ঘোষণা? তুঙ্গে চর্চা। ঘর থেকে উদ্ধার রেলকর্মীর পচা গলা ঝুলন্ত দেহ। পুরুলিয়ার বলরামপুর হাসপাতাল মোড়ে ভাড়া বাড়িতে থাকতেন জিতেন মাহাতো। বরাভূম রেল স্টেশনে গ্যাংম্যান হিসেবে কর্মরত ছিলেন তিনি। বুধবার ঘর থেকে দুর্গন্ধ বের হলে সন্দেহ হয় প্রতিবেশীদের। বলরামপুর থানার পুলিশ এসে ঘরের দরজা ভেঙে যুবকের দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য পুরুলিয়া হাতোয়ারা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে দেহ। বেশ কয়েকদিন ধরে যোগাযোগের চেষ্টা করলেও ফোন ধরেননি যুবক, দাবি পরিবারের। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।